নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো, গল্প শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটাও করো কিন্তু। তোমরা এখন মাত্র 29 টাকার বিনিময়ে নিতে পারো আমাদের মেম্বারশিপ নেওয়ার জন্য দেখো সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন আছে। ওই বাটনে ক্লিক করে তোমরা মাত্র 29 টাকার বিনিময়ে নিতে পারো আমাদের মেম্বারশিপ। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। লেখক সুদীপ হাজরার কলমে কাল শব্দ। অকস্মাৎ ঝমঝমিয়ে আসা বৃষ্টির দাপটে স্টেশন লাগো একটা চায়ের দোকানে আশ্রয় নিলাম সকলে। সন্ধ্যা 7:05 বর্ধমান হাওড়া লোকালটা সজোরে হুইসেল বাজিয়ে চলে গেল 1 নম্বর প্ল্যাটফর্মের উপর দিয়ে। দোকানের ভিতর এক প্রান্তে একটা কাঠের টুলের উপর বসে মাটির ভাঁড়ে চুমুক দিচ্ছিলেন 77 বছরের বৃদ্ধ ভদ্রলোক অর্ধেন্দুবাবু। সপ্তগ্রামে অর্ধেন্দু মিত্রকে চেনেন না এমন কতিপয় ব্যক্তি থাকলেও হয়তো থাকতে পারে। ভদ্রলোক বিয়ে করেননি, সমগ্র জীবনটা মানুষের সেবা করেই কাটিয়ে দিয়েছেন। এখন এই বয়সে ওর আশ্রয় বলতে কেবল দুঃসম্পর্কের এক ভাইপো। অর্ধেন্দুবাবুর পাশে থাকা একটা লম্বা বেঞ্চিতে বসে চা খাচ্ছিলাম আমরা চারজনে। ওকে উদ্দেশ্য করে আমি বললাম, তা অর্ধেন্দুবাবু, আপনার এই সুদীর্ঘ ডাক্তারি জীবনে আপনি তো নানান অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন নিশ্চয়ই। তার মধ্যে থেকে শোনান না একটা কিছু, সময়টা কেটে যাবে। কথাটা শেষ করতে না করতেই পাশ থেকে শরৎ বলে উঠল, হ্যাঁ অর্ধেন্দুবাবু, একটা গল্প শোনান না আমাদের। অর্ধেন্দু মিত্র মানুষটা একটু গম্ভীর প্রকৃতির হলে কি হবে, আজ পর্যন্ত গল্প শোনানোর ব্যাপারে আমাদের আবদার বা অনুরোধকে উনি অগ্রাহ্য করেননি কখনো। ভ্রুকুটি চাহনিতে আমাদের দিকে চেয়ে গম্ভীর স্বরে তিনি বললেন, আচ্ছা বেশ, আপনারা যখন গল্প শুনতে চাইছেন আমি শোনাবো। তা কি ধরনের গল্প শুনবেন, মানে বিষয়টা জানলে বলতে সুবিধা হয় আর কি। শরদের পাশ থেকে পরিতোষ বলে ওঠে, আচ্ছা অর্ধেন্দুবাবু, আপনি ভূতে বিশ্বাস করেন? খানিক চুপ থেকে বিস্মিত কণ্ঠে তিনি বললেন, না, কোনোদিনই করতাম না যদি সেই দিন আমার জীবনে না আসতো। প্রবল উত্তেজনায় আমি বললাম, আরে বাস, একেবারে ভূতের গল্প? তাহলে তো জমে যাবে পুরো, আরম্ভ করুন তবে। শুরু করার আগে কয়েকটা কথা বলে রাখা ভালো। এই ঘটনা বদলে দিয়েছে আমার সমগ্র জীবনটাকে। তবে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের মধ্যে অনেকেই হয়তো শোনার পর অবিশ্বাস করতে পারেন ঘটনার বাস্তবতাকে। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, কারণ এর সত্যতাকে আমি মেলে ধরতে পারবো না আপনাদের নেত্রদয়ের সামনে। কেবল এর অস্তিত্বকেই ব্যক্ত করতে পারি আমি, যার নিগুড় স্মৃতি আমাকে আজীবন বয়ে বেড়াতে হচ্ছে। অর্ধেন্দুবাবু মানুষটা কিন্তু যথেষ্ট সজ্জন ও সত্যনিষ্ঠ প্রকৃতির, সুতরাং তিনি যে অহেতুক মিথ্যে বলবেন না তা নিঃসন্দেহে বলা চলে। ওর মনের দ্বন্দ্বকে প্রশমিত করে আমি বললাম, না না অর্ধেন্দুবাবু, বিশ্বাস না হওয়ার কি আছে? আর আপনি বা খামোখা মিথ্যা বাক্যব্যয় করতে যাবেন কেন? আমরা সকলেই ঘটনাটা শোনার জন্য উদ্গ্রীব। আপনি এবার শুরু করুন। বাইরে বৃষ্টির তেজ তখনও অশান্ত। ভাড়টি সমাপ্ত করে সেটিকে টেবিলের উপর রাখলেন অর্ধেন্দুবাবু। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলতে আরম্ভ করলেন, তা আজ থেকে প্রায় বছর 45 আগের কথা। তখন আমি 32 বছরের এক তাগড়াই যুবক। প্রায় বছর 5 আগেই ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। হঠাৎই একদিন পত্র মারফত জানতে পারলাম নৃপেন্দ্রচরণের 3 বছরের মেয়েটার নাকি আকস্মিক মৃত্যু ঘটেছে। নৃপেন্দ্রচরণ আর আমি একই বিদ্যালয়ের ছাত্র, একানুরূপ ভালো বন্ধুও বটে। অধুনা বর্ধমান জেলার বেনেপোতা গ্রামে তার নিবাস। সেখানকার বিত্তশালী জমিদার ছিল নৃপেন্দ্রচরণ। পত্র পাওয়ার দিন কতক পরে বেরিয়ে পড়লাম আমি। স্টেশনে নামতেই মনে পড়ল
শেষবার এসেছিলাম নৃপেন্দ্রচরণের মেয়ের অন্নপ্রাশনে, আর সেই ফুটফুটে মেয়েটাই সে। যাই হোক, বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে পড়লাম। পত্র মারফত আমার যাওয়ার খবর পেয়ে নৃপেন্দ্রচরণ একটা গরুর গাড়ি পাঠিয়েছিল স্টেশনে। উঠে পড়লাম সেটাতে। যেতে যেতে সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। গাড়িটা সশব্দে দুলতে দুলতে চলেছিল ঘন কালো পুচ্ছটিকা জঙ্গলের মধ্য দিয়ে। 2.5 ক্রোশ দূরত্বে জমিদার বাড়িটি অবস্থিত। চারিপাশে এতই অন্ধকারময় আর প্রাণহীন যেন মনে হচ্ছিল ভূমি নয়, বরং তার নিচের কোনো অজানা সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলেছি আমরা। তার থেকেও আশ্চর্যের ব্যাপারটা কি জানেন আপনারা? কি হয়েছিল অর্ধেন্দুবাবু? ফাঁকা ভাটটিকে পাশে সরিয়ে রেখে কৌতূহলী কণ্ঠে আমি জিজ্ঞেস করলাম। বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে তখনও। সেদিকে ভ্রুক্ষেপ না করে লম্বা একটা শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলেন অর্ধেন্দুবাবু। আশ্চর্যের ব্যাপার এই হলো যে আমরা দুজন আর দুটো গরু ছাড়া অন্য কোনো প্রাণের স্পন্দন ছিল না সেখানে। না কোনো ঝিঝি পোকার শব্দ, আর না কোনো জীবজন্তুর কোলাহল। আবহাওয়াটাও ছিল থমথমে আর নিস্তেজ। গ্রামের পরিবেশ আমার অচেনা নয়, কারণ পুরো শৈশবকাল আমি গ্রামেই কাটিয়েছি। তথাপি সেই দিন আমার চেনা ধারণাকে কোন এক অদ্ভুত মায়া দিয়ে আবৃত করে রেখেছিল নির্জন রাতের কুহেলিকা। এসব ভাবতে ভাবতে কখন যে গাড়ির ভেতর ঘুমিয়ে পড়েছিলাম তা আমার খেয়াল নেই। চোখ খুলে দেখি গাড়িটা থেমে দাঁড়িয়ে আছে একটা মাঠের ওপর। দিক বিদিক প্রাণহীন, নিস্তব্ধ। গারোয়ানও ঘুমিয়ে রয়েছে এক পাশে। তাকে যতই ডাকি না কেন সে নিশ্চুপ। সহসা আমার চোখ পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা একটা বাচ্চা মেয়ের ওপর। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে আমার দিকে। মেয়েটাকে লক্ষ্য করে এগিয়ে যেতেই সে দৌড়তে লাগলো। আমিও গেলাম বাচ্চাটার পেছন পেছন। কিছুক্ষণ এগোনোর পর দেখি বছর 3 সেই বাচ্চাটা ঝাঁপ দিল একটি কুয়োর মধ্যে। তাকে বাঁচাতে দ্রুত গতিতে দৌড়ে গেলাম কুয়োটার দিকে, কিন্তু কুয়োর গভীরে মুখ বাড়াতেই একটা শিহরণের হিমস্রোত বয়ে গেল আমার শিরদাঁড়ার উপর দিয়ে। শীতল কোমল একটা হাতের স্পর্শ এসে পড়েছে আমার পিঠের ওপরে। সচকিতে পিছনে ফিরতেই দেখি সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে রয়েছে আমার একেবারে সামনে, আর তার চোখ বেয়ে ঝরে পড়ছে রক্তের কান্না। সেখান থেকে দৌড়ে পালাতে যাব, তখন আচমকাই আমি পড়ে গেলাম মাটির ওপর। অবসন্ন শরীরটাকে কোনো রকমে তুলে সবেগে দৌড়তে লাগলাম। গরুর গাড়ির কাছে পৌঁছতেই চড়ে বসলাম সেটিকে, আর তৎক্ষণাৎ গরুগুলোও দিল সজোরে ছুট। পুনরায় পেছন করে দেখলাম সমবেগে বাচ্চা মেয়েটি ধেয়ে আসছে আমাদের দিকে। সেই ভয়াবহ দৃশ্যটি দেখার পর তারস্বরে আর্তনাদ করে উঠলাম আমি। অন্ধকারের কুয়াশাকে পিছনে ফেলে প্রবল বেগে ছুটতে থাকা গাড়িটা অজানা কালিমার দিশায় এগিয়ে চলছে। আমার সহসা আর্তনাদে চমকে উঠেছিল গাড়োয়ান। ত্রস্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করে, আরে কি হয়েছে বাবু, হঠাৎ চিৎকার করলেন কেন? গাড়োয়ানের কণ্ঠস্বর আমার ডরালু হৃদয়ে খানি সাহসের আলো জ্বালিয়ে তুলেছিল। সুস্থির মনে চিন্তা করে বুঝলাম এতক্ষণ ধরে স্বপ্ন জগতের আঙিনায় বিচরণ করছিলাম আমি। পিছন ফিরে অন্ধকার দুনিয়াটাকে দেখে নিলাম আর একবার। না, কাউকেই দেখতে পেলাম না আর। গাড়োয়ানের প্রশ্নের জবাব না দিয়ে কম্পিত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, বলছি ভাই, এখন আর কতটা পথ বাকি?
এই তো বাবু চলে এইছি প্রায়। গাড়োয়ানের কথায় নিশ্চিন্ত হলাম আমি। একই গতিতে আঁকাবাঁকা পথ ধরে এগোতে থাকলো গাড়িটা। লণ্ঠনের আলোয় হাত ঘড়িতে সময় দেখলাম 8:25। কিছুক্ষণ আগে দেখা বাচ্চা মেয়েটির স্বপ্ন তখনও গেল না আমার মন থেকে। স্বপ্নের ঘোর কাটলো গরুর গাড়িটার এক বিষম ঝাঁকুনিতে। সামনে থেকে হাঁক দিয়ে গাড়োয়ান বলে উঠল, বাবু আমরা জমিদার বাড়িতে পড়ছি, আপনি নামেন। গাড়ি থেকে নামতেই কয়েকজন লোক এগিয়ে এসে আমাকে আপ্যায়ন করে ভিতরে নিয়ে গেল। সে এক অতিকায় প্রাসাদ বলতে পারেন, তবে বর্তমানে সেখানে আর কেউ থাকে না। আমি এসেছি শুনে ভিতরের ঘর থেকে বেরিয়ে আসে নৃপেন্দ্রচরণ। জমিদার ছিল শুধুই তার বংশগত পরিচয়, আদতে সে ছিল একজন প্রকৃত মাটির মানুষ। অত্যন্ত প্রজাবৎসল, সহৃদয় ও নম্র স্বভাবের নৃপেন্দ্রচরণ বিলাসিতা একেবারেই পছন্দ করতেন না। সেদিন তার বিষণ্ণ মুখের ভাষা আমি পড়ে ফেলেছিলাম। আমায় দেখে নৃপেন্দ্রচরণ খুশি হয়েছিল বুঝলাম, তবে মনের বিষণ্ণতা তার সেই খুশিকে প্রকাশ করার সুযোগ দেয়নি। হয়তো কন্যা বিয়োগের শোক আসক্ত করে রেখেছিল সেদিন তার সমস্ত অনুভূতিকে। এসবের মাঝেও আমার আতিথেয়তায় কোনো রকম ত্রুটি সে রাখেনি। রাতে খাবার পর একটা ঘর দেখিয়ে নৃপেন্দ্রচরণ বলল, আজ রাতটা একটু বিশ্রাম নাও অর্ধেন্দু। তোমাকে অনেক কথা বলার আছে, যেগুলো কাল সকালে না হয় বলবো। আমি আর তাকে কিছু বললাম না। নৃপেন্দ্রচরণ চলে যেতেই ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সারাদিনের দীর্ঘ ক্লান্তির পর বেশ ভালোই ঘুম হয়েছিল আমার। পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি রোয়াকে পায়চারি করছে নৃপেন্দ্রচরণ। বোধহয় আমার ঘুম ভাঙার অপেক্ষাতেই ছিল। আমাকে দেখে এগিয়ে এসে সে জিজ্ঞাসা করল, উঠে পড়েছ অর্ধেন্দু? তা ঠিকঠাক ঘুম হয়েছিল তো রাতে? হ্যাঁ নৃপেন্দ্রচরণ, বেশ ভালোই ঘুম হয়েছে। তীর দৃষ্টিতে নৃপেন্দ্রচরণের দিকে তাকিয়ে উপলব্ধি করলাম তার চোখের ভাষা যেন অন্য কিছু বলতে চাইছে আমাকে। গতকালের প্রসঙ্গটা তুলে আমি বললাম, তুমি আজ কিছু একটা বলবে বলেছিলে, এসব কি করে ঘটল নৃপেন্দ্রচরণ? বলবো বলবো, আজ তোমাকে সবই বলবো আমি। তবে এখানে না বুঝলে একটু পরে আমার ওই কাছারিতে এসো। মৃদু কণ্ঠে কথাটা বলে নৃপেন্দ্রচরণ চলে গেল সেখান থেকে। তার কথা মতো খানিক বাদে আমি গেলাম দোতলার কাছারি ঘরটাতে। আর আমার আসার আগেই চেয়ারে বসে প্রতীক্ষারত নৃপেন্দ্রচরণ তার মুখোমুখি একটা চেয়ারে বসতে বলল আমায়। তারপর উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে সে জিজ্ঞাসা করল, আচ্ছা ভাই, তুমি তো বিজ্ঞানের ছাত্র, কখনো কি ভূতে বিশ্বাস করেছো? নৃপেন্দ্রচরণের মুখ থেকে এই ধরনের প্রশ্ন বোধহয় প্রত্যাশা করিনি সেই মুহূর্তে। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, ভূত? তা প্রসঙ্গ যখন তুললে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ব্যাপারটা কি বলো তো ভাই? পত্রে লিখেছিলে মনিকার মৃত্যুটা নাকি স্বাভাবিক নয়, সেই ব্যাপারেই কি কিছু? কথাটা সম্পূর্ণ করার আগেই আমাকে থামিয়ে দিল নৃপেন্দ্রচরণ। তারপর চোখ ইশারা করে বলল, আস্তে 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 বলো অর্ধেন্দু, এসব কথা একান্তে বলবো বলেই তোমাকে এখানে ডেকেছি। গলার স্বর মৃদু করে বললাম, কি হয়েছে নৃপেন্দ্রচরণ? আজ থেকে 23 দিন আগে মনিকার মৃত্যু ঘটে। একটা একটা কারণহীন মৃত্যু। কারণহীন মৃত্যু মানে? সেই মানেটাই তো কেউ বলতে পারেনি। প্রতিদিনের মতো সেদিনও মনিকা চিলেকোঠার বারান্দাতে খেলা করছিল। স্নানের সময় বসুমতী ওকে আনতে গিয়ে দেখে সেই বিভৎস ঘটনাটি।
ভয় চিৎকার করে ওঠে সে। কাছারি থেকে বসুমতীর আর্তনাদ শুনে হুড়মুড় করে বেরিয়ে সেখানে গিয়ে আমিও দেখলাম সেটা। দেখি মনিকার খেলনাগুলো ছড়িয়ে আছে এক পাশে, আর অন্য পাশে পড়ে রয়েছে ওর নিথর প্রাণহীন দেহটা। চোখের পাতাগুলো মেলা এবং মণিগুলির রং টকটকে লাল। যে কেউ ওই অবস্থায় কাউকে দেখলে চিৎকার করাটাই স্বাভাবিক। এই ঘটনার ঠিক 7 দিন পরে একই রকম কারণহীন আরেকটি মৃত্যু ঘটে, আর তার পরবর্তী 7ম দিনে আরও একজনের মৃত্যু হয় ঠিক অনুরূপভাবেই। কারো শরীরের কোথাও কোনো ক্ষতচিহ্ন ছিল না। এবার তুমিই বলো ভাই, এটা কি অস্বাভাবিক নয়? এসব কি বলছো নৃপেন্দ্রচরণ? আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম নৃপেন্দ্রচরণের মুখের দিকে। বেশ কিছুক্ষণ চুপ থেকে সে বলল, কয়েকটা দিন এখানে থেকে যাও, তাহলেই বুঝতে পারবে সমস্তটা। ঘটনাগুলো ঘটছে ঠিক প্রতি শনিবারে। তার মানে তোমার কি মনে হয় এই শনিবারেও কেউ মারা যাবে? হ্যাঁ, এখন আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি। 3 সপ্তাহে পরপর 3 জনের মৃত্যু, তাও আবার একই দিনে। সেটাকে নিছক কাকতালীয় বলে মানতে পারছি না আমি। তবে জানি না এই শনিবার কার ভাগ্যে নেমে আসতে চলেছে অমানিসার কালো ছায়া। মুখটা বিমর্ষ হয়ে গেল নৃপেন্দ্রচরণের। সেই সাথে একটা অজানা আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছিল তার করুণ মুখটাতে। তার সেই ত্রাসিত মুখখানা আজও ভাসে আমার চোখের সামনে। কথাগুলো সমাপ্ত করে কাছারি থেকে বেরিয়ে গেল নৃপেন্দ্রচরণ। সেদিন বিকেলবেলায় জমিদার বাড়ি থেকে আমি একটু বেরিয়েছিলাম গ্রামটা দেখবার জন্য। তবে উদ্দেশ্য কেবল সেটাই ছিল না, সে কথায় পরে আসছি। গ্রামের বহু মানুষের সাথেই আমার আগে থেকে আলাপ ছিল নৃপেন্দ্রচরণের সূত্রে। তাদের অনেকেই আমাকে আপ্যায়ন করে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে, সমাদরের সাথে গ্রাম ঘুরে দেখিয়েছে। বহু সম্মান এবং সুখ্যাতিও পেয়েছিলাম একদা তাদের থেকে। এবার আসি কাজের কথায়। নৃপেন্দ্রচরণের মুখে আতঙ্কের কথাগুলো শুনে সেটাই একটু পর্যবেক্ষণ করতে বেরিয়েছিলাম। এর মানে কখনোই এটা ভেবে বসবেন না যে আমি আমার বন্ধুর বলা কথাগুলোকে সম্পূর্ণ অবিশ্বাস করেছিলাম। হ্যাঁ, তবে খানিকটা সংশয় ছিল মনের মধ্যে। আসলে বিজ্ঞানের জগতে এই সমস্ত অলৌকিক ব্যাপারগুলোর কোনো ব্যাখ্যা মেলে না। তবে আমি এটাও জানতে চেয়েছিলাম গ্রামের মানুষদের মনে এর প্রভাব কতটা ভয়ের সঞ্চার করেছিল। পথে কিছুটা এগোতেই দেখি সামান্য দূরে কয়েকজন বয়স্ক লোক একটা মাচার উপরে বসে বিকেলের গপ্প জুড়েছেন। তাদের দিকে এগিয়ে গেলাম আমি। প্রথমে সাধারণ আলাপচারিতার মাধ্যমেই কথা বলা শুরু করি। তারপর সুযোগ বুঝে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, শুনলাম নাকি গ্রামের কিছু জনের অকস্মাৎ কারণহীন মৃত্যু ঘটেছে। কথাটা প্রায় শেষ করতে না করতেই ওদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, এতক্ষণ ধরে আমরা সকলে এটাই আলোচনা করে চলেছি। প্রথমে মরল জমিদারের মেয়ে, তারপর আরও 2 জন। তাদের মধ্যে থেকে অন্য আরেকজন বললেন, কি নৃশংসভাবে মৃত্যু ঘটেছে এই 3 জনের, ভাবলেই আমার বুকটা শিউরে ওঠে। আমি জিজ্ঞাসা করলাম, বাকি 2 জন কে? ওই তো রাজেন আর শ্যামসুন্দরের। এরপর ওই প্রসঙ্গে আরো অনেক কথাই হলো তাদের সঙ্গে। ওদের কথায় আমি যেটুকু বুঝলাম তা হলো ওনারা ভাবছেন যে 2 জনের মৃত্যুর পরে একই ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বোধ হয়। তবে মৃত্যুগুলো যে শনিবার করে ঘটছে এই ব্যাপারটা কারোর মগজেই আসেনি। নৃপেন্দ্রচরণ বুদ্ধিমান এবং বিচক্ষণও বটে, তাই সে এরূপ আন্দাজ করেছিল। মৃত্যু ভয় না পেলেও একটা অজানা আশঙ্কা যে উদ্বিগ্ন করে রেখেছিল সকলের মনকে, তাদের কথাতেই আমি সেটা বুঝেছিলাম। আমার সেদিনের উদ্দেশ্য পূরণ করে ফিরে গেলাম জমিদার বাড়িতে।
পরদিন বিকেলে আমি পুনরায় বেরোলাম আমার দ্বিতীয় উদ্দেশ্য পূরণ করতে। প্রথমে গেলাম রাজেনের বাড়িতে। তাকে আমি খুব ভালোভাবেই চিনতাম। আমার বয়সী একটি ছেলে, বোধহয় আমার থেকে কয়েক বছরের ছোটই হবে। ভীষণ নম্র এবং মিষ্টি স্বভাব ছেলেটার। রাজেনের মা আমাকে চিনতে পেরেছিল। একমাত্র ছেলের মৃত্যুতে গভীর শোক সাগরে আচ্ছন্ন ছিলেন তিনি। অল্প কথায় ওকে জিজ্ঞাসা করলাম কয়েকটা প্রশ্ন। বৃদ্ধের কথায় এইটুকু জানতে পারলাম যে সন্ধেবেলা ক্ষেত থেকে ফিরে প্রতিদিনের মতো রাজেন স্নান করছিল কুয়ো থেকে জল তুলে। আচমকায় দড়ি ছিঁড়ে বালতিটা পড়ে যায় কুয়োর জলে, আর সঙ্গে সঙ্গে তীব্র স্বরে আর্তনাদ করে ওঠে সে। তারপর চোখের পলকেই মৃত্যু ঘটে তার। রাজেনের বাড়ি থেকে বেরিয়ে আমি গেলাম শ্যামসুন্দরের বাড়ির পথে। যাওয়ার আগে কুয়োর চারপাশটা একবার ভালো করে লক্ষ্য করেছিলাম, কিন্তু তেমন অস্বাভাবিক কিছুই নজরে পড়েনি আমার। শ্যামসুন্দরের বাড়ি গিয়ে তার দিদিকেও জিজ্ঞাসা করলাম সেই অনুরূপ প্রশ্নগুলো, কিন্তু তার উত্তরও অনুরূপ। গোয়াল ঘরে গরুগুলোকে বাঁধতে গিয়ে হঠাৎই চেঁচিয়ে উঠেছিল শ্যামসুন্দর, আর মুহূর্তেই মৃত্যু ঘটে তার। এরপর আমি শ্যামসুন্দরের বাড়ি থেকে বেরোতে যাচ্ছি, আচমকাই ভদ্রমহিলা বলে উঠলেন, এসব মৃত্যুগুলোর একমাত্র কারণ হচ্ছে জমিদারের ওই অপয়া মেয়েটা। তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি এসব কি বলছেন? তার মৃত্যুও তো একইভাবেই ঘটেছে। প্রায় উন্মাদের মতো চেঁচিয়ে তিনি বললেন, না, ও কখনোই মরতে পারে না। ও একটা মায়াবী ডাইনি। আপনি জানেন ও জমিদারের নিজের মেয়ে ছিল না? আশ্চর্য হয়ে গেলাম কথাটা শুনে। কিছুক্ষণ পাথরের মতো ঠায় দাঁড়িয়ে থাকার পর আমি জিজ্ঞাসা করলাম, কি, নিজের মেয়ে নয় তো কার মেয়ে ছিল? জমিদার ওকে কুড়িয়ে পেয়েছিল মাঠের শেষে ওই বুঝানো কোয়ার্টার পাশ থেকে, আর এই কথা গ্রামের সবাই জানে। আর এই মেয়ে জমিদারের বাড়িতে পা রাখার কয়েকদিন পরেই মারা গেল জমিদারের প্রিয় কুকুরটা। তার কিছুদিনের মধ্যেই টিয়াটাও মরল। তারপর মরেছিল একটা বেড়াল। আর এখন তো মানুষ মরাও শুরু হয়ে গিয়েছে এই গায়ে। ও সবাইকে গ্রাস করে নেবে একদিন, সব কিছু ধ্বংস করে দেবে। মহিলার কথা শুনে আমি হতবাক হয়ে গেছিলাম। মনিকা যে নৃপেন্দ্রচরণের নিজের মেয়ে নয় সেটা আমি জানতাম না। এত সব ঘটনার কথা ভাবতে ভাবতে সংশয়পূর্ণ মনে আমি অগ্রসর হচ্ছিলাম বাড়ির পথে। ওদিকে সন্ধ্যা নেমে এসেছিল। গ্রামের আকাশে সেই সময় সন্ধ্যা মানে চারিদিক প্রবল অন্ধকারাচ্ছন্ন। পথে চলতে চলতে আমি দ্বিতীয়বার শুনতে পেলাম সেই বাচ্চা মেয়েটির কান্নার শব্দ। সেটা যে কোথা থেকে ভেসে আসছিল তা আমার বোধগম্য হয়নি। আমি সেদিকে মন না দিয়ে দ্রুত গতিতে চলতে থাকি জমিদার বাড়ির পথে। সেই মুহূর্তে আমার হৃদয়ে যে একটুও ভয়ের আবির্ভাব হয়নি তা কিন্তু নয়। বাড়িতে পৌঁছে আমি গেলাম নৃপেন্দ্রচরণের স্টাডি রুমে। একটা বইকে মুখের সামনে ধরে এসে বসেছিল চেয়ারের ওপর। আমার আগমনে বইটাকে টেবিলের ওপর রেখে আমার সামনের চেয়ারটিতে বসতে বলে নৃপেন্দ্রচরণ। মনিকার ব্যাপারে তাকে জিজ্ঞাসা করাতে সে কোনো কিছুই গোপন করেনি আমার কাছে। যেহেতু এই প্রসঙ্গে আগে কখনো কথা হয়নি আমাদের মধ্যে, তাই আমি অজ্ঞাত ছিলাম বিষয়টি সম্বন্ধে। এরপর এলো শনিবারের সেই অভিশপ্ত রাত। সেই রাতেও একজনের মৃত্যু হয়েছিল একইভাবে। এরপর আমার মনে সন্দেহ হওয়ার আর কোনো কারণ রইল না। তবে অত্যাধিক কৌতূহলী হয়ে পড়েছিলাম আমি। মনস্থির করেছিলাম যে যতদিন মৃত্যু রহস্যের উদ্ঘাটন না হচ্ছে ততদিন ওখানেই থেকে যাব। তারপর ক্রমাগত বেড়েই চলেছিল মৃত্যু সংখ্যা।
1 মাসে পরপর 4 জনের মৃত্যু হলো। সেই সাথে গ্রামে অন্যান্য মানুষেরা ভয়ে আতঙ্কে আড়ষ্ট হয়ে পড়েছিল। কয়েক পরিবার তো গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছিল। ক্রমশ নৃপেন্দ্রচরণের শরীর যে একটু একটু করে দুর্বল হতে থাকে সেটা আমি লক্ষ্য করেছিলাম। একদিন রাত্রে কোনো এক স্ত্রীলোকের আর্তনাদে হঠাৎ ঘুম ভেঙে যায় আমার। এই রকম বিষম আর্তনাদ আমি আগে কখনো শুনিনি। ধড়ফড় করে উঠে বসলাম বিছানা ছেড়ে এবং দেখলাম একটা ছায়ামূর্তি হাওয়ার বেগে সরে গেল ঘরের জানলার পাশ থেকে। দরজা খুলে দৌড়ে গেলাম আমি নৃপেন্দ্রচরণের ঘরের দিকে, কিন্তু যেটা দেখলাম সেটা কখনোই মুখের ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তবুও যতটুকু বোঝানো যায় ততটুকুই বলার চেষ্টা করছি। আমার যাওয়ার আগেই সেখানে উপস্থিত হয়েছিল কয়েকজন পাইক। আমি গিয়ে দেখলাম নৃপেন্দ্রচরণের স্ত্রী বসুমতীর শরীরটা পড়ে রয়েছে মেঝের ওপর। সে এক বিভৎস দৃশ্য। বসুমতীর চোখে মনির জায়গাটা ফাঁকা, যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে সেগুলো কেউ বের করে নিয়েছে। পাথরের মূর্তির ন্যায় নৃপেন্দ্রচরণ দাঁড়িয়েছিল ঘরের এক পাশে। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও আমার ছিল না। ওই হৃদয়হীন অমানবিক দৃশ্য আমাকেও ততক্ষণে বেদনাহত করেছে। বসুমতীর মৃত্যুর পর থেকে দিন দিন আরো অবনতি হতে থাকে নৃপেন্দ্রচরণের স্বাস্থ্যের। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক সপ্তাহ। তবে মৃত্যুলীলা চলতেই থাকলো। আর এক রাত্রে প্রায় 11:30 কি 12টা হবে, আমি দেখলাম একটা ছায়ামূর্তি হেঁটে চলেছে আমার জানলার বাইরে দিয়ে। সেটাও ছিল কোনো এক শনিবারের রাত। ঘোর জ্যোৎস্নায় ঝলমল করছিল চারদিক। মনের ভয়কে বুকে চেপে সাহসকে সাথে করে আমি পিছু নিলাম ছায়ামূর্তিটার। ছায়ামূর্তিটা ছিল একটা যুবতী মেয়ের। সে যেদিকে এগিয়ে যাচ্ছিল তাকে অনুসরণ করে আমিও চলেছিলাম সেই পথে। বাতাসে ভেসে বেড়াচ্ছিল একটা মিষ্টি অদ্ভুত গন্ধ। বোধহয় সেই গন্ধটার আকর্ষণে মোহিত হয়ে আমি এগিয়ে চলেছিলাম মেয়েটির সাথে সাথে। অনেকটা যাবার পর আমি দেখলাম আমি এসে পৌঁছেছি সেই মাঠটার কাছে, যার প্রান্তেই রয়েছে মজা কুয়োটা। একটা ঝোপের আড়াল থেকে আমি দেখতে পেলাম মেয়েটির চলন। কুয়োটার দিকে এগিয়ে চলেছিল সে, এবং কাছাকাছি যেতেই কুয়োর গভীর অন্ধকার থেকে বেরিয়ে আসে বছর 3 একটা বাচ্চা মেয়ে। সেই মেয়েটি যাকে আমি প্রথম দিন আসার পথে আমি স্বপ্নে দেখেছিলাম। মুহূর্তেই একটা হিমেল স্রোত শিরশিরিয়ে প্রবাহিত হয়ে চলে আমার বুকের ভেতর। বিস্ফারিত চোখ দুটো মেলে তাকিয়ে রইলাম সামনের দিকে। তারপর যে দৃশ্য দেখলাম তাতে আমার চোখের কোলদ্বয়ে জমেছিল কয়েক ফোঁটা জলবিন্দু। যুবতী মেয়েটি দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরেছে বাচ্চাটাকে, আর ওদের দুজনের চোখ বেয়ে ঝরে পড়েছে রক্তধারা। বেশ কিছুক্ষণ পর বাচ্চাটাকে বিদায় জানিয়ে যুবতী মেয়েটি পুনরায় চলতে থাকলো একই পথ ধরে। বাচ্চাটাও মিলিয়ে গেল কুয়োর অতল অন্ধকারে। চারিদিক শুনশান, নিস্তব্ধতার মধ্যে আমিও এগোতে থাকি। এবার সে থামলো জমিদার বাড়ির ঠিক পিছনে গিয়ে। তারপর আর তাকে দেখা গেল না। আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল এটা জানার আশায় যে মেয়েটি কে, আর বাচ্চাটার সাথেই তার সম্পর্ক কি।
তবে কি সমস্ত মৃত্যুগুলোর পেছনে মূল কারণ এই মেয়েটাই? এইসব নানান প্রশ্নচক্র প্রদক্ষিণ করতে থাকে আমার সারা মস্তিষ্ক জুড়ে। সেই রাতে আমি একটুও ঘুমোতে পারলাম না। সকাল হওয়ার প্রতীক্ষায় প্রহর গুনতে থাকি আর চিন্তা করতে থাকি আমার চোখের সামনে পরপর ঘটে যাওয়া ঘটনাগুলির রহস্যের গভীরতা। সকাল হতেই আর এক রহস্যের দুর্বিপাকে পড়লাম। শুনলাম গত রাত্রেও মৃত্যু হয়েছে নাকি একজন মাঝবয়সী মহিলার। মনের অস্থিরতা প্রবল বেগে দোলা দিয়ে উঠল। সেই সাথে একটা অজানা আতঙ্ক হৃদয় করাঘাত করতে থাকে আমায়। এটা কি করে সম্ভব? গত রাত্রে সর্বক্ষণ আমি মেয়েটাকে নজরে নজরে রেখেছিলাম, পলকের জন্য চোখের আড়াল হতে দিইনি। তবে কি সেটা তার কোনো ছলনা ছিল? আমি যা যা দেখেছি সেগুলো কি মেয়েটাই আমাকে দেখিয়েছিল? পরের সপ্তাহে সে কি আমার প্রাণ নেবে? এই আতঙ্কে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল আমার হৃৎস্পন্দন। সারা শরীরের ওপর দিয়ে খেলে গেল শিহরণের হিমস্রোত। তবে আমিও এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নই। হাত পা গুটিয়ে সময় নষ্ট না করে আমি বেরিয়ে পড়লাম হরিশঙ্কর চাটুর্যের বাড়ির উদ্দেশ্যে। হরিবাবু ছিলেন সেই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। মেয়েটার ব্যাপারে তিনি কিছু জানলেও জানতে পারেন, এই অনুমান করে আমি গেলাম ওর বাড়িতে। গত রাত্রের ঘটনাটির সম্পূর্ণ ব্যাখ্যা আমি করি ওকে। সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে শুনে খানিক চিন্তা করে হরিবাবু বললেন, আপনি যেই মেয়েটির বর্ণনা দিচ্ছেন তার সাথে কেবল একজনেরই মিল খুঁজে পাচ্ছি। মেয়েটির নাম ছিল ইন্দুমতি। তারপর ইন্দুমতির সম্পর্কে সবিস্তারে ব্যাখ্যা করলেন হরিবাবু। তার কাহিনী আপনাদের সংক্ষেপেই বলি, নয়তো আজ আর গল্প শেষ হবে না। তখন থেকে প্রায় ৬০-৬৫ বছর আগে ইন্দুমতি নামের একটি মেয়ে থাকতো সেখানে। মেয়েটি ছিল ভীষণ সুন্দরী। জমিতে কাজ করতে করতে বাজ পড়ে মারা যায় মেয়েটির বাবা, আর সেই শোকে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তার মা। মেয়েটির ৩ বছরের একটি ছোট বোনও ছিল। নৃপেন্দ্রচরণের ঠাকুরদা আশ্রয় দিয়েছিলেন ওদের দুজনকে। নৃপেন্দ্রচরণের বাবা তখন সদ্যজাত একটা শিশু মাত্র। প্রতি রাত্রে নৃপেন্দ্রচরণের ঠাকুরদা 16 বছরের ওই যুবতী মেয়েটাকে নাকি ধর্ষণ করতেন। একদিন মেয়েটি আর সহ্য করতে না পেরে হাটের মাঝে চেঁচিয়ে বলতে লাগলো জমিদারের সেই নোংরামির কথা। কিন্তু তাতে কিছুই প্রমাণিত হলো না, বরং জমিদারি উল্টে সবার সামনে ওর চরিত্রের অপবাদ দিয়েছিল। সকলে জমিদারের কথাকেই বিশ্বাস করেছিল সেদিন। এরপর এক রাত্রে জমিদার নিজের লোকেদের দিয়ে মেয়েটিকে হত্যা করায়। রাতের অন্ধকারে তার লাশ কুয়োর জলে ফেলে দেয়, আর গাঁয়ের সকলকে বলে সেটা একটা আত্মহত্যা। পরে অবশ্য এই পাপের কথা নিজের মুখে স্বীকার করেছিলেন জমিদার, এবং অনুতাপের আগুনে পুড়তে পুড়তে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মারা যাবার আগে মেয়েটি নাকি বলেছিল প্রতিশোধ নিতে সে ঠিক একদিন ফিরে আসবে। কিন্তু এত বছর পরে তার ফেরার কারণটা আমার বোধগম্য হলো না কিছুতেই। তবে আশ্চর্যের ব্যাপার এই যে সেই রাতের পরে বাচ্চা মেয়েটাকে আর দেখা যায়নি। সকলের অনুমান দিদির মৃত্যু শোকে সে ওই কুয়োতে ঝাঁপিয়ে পড়েছিল। নৃপেন্দ্রচরণ এইসব ব্যাপারে কিছুই জানতেন না। জমিদার বাড়িতে ফিরে আমিও তাকে কিছু বললাম না। দেখতে দেখতে আবার এলো সেই সর্বনাশা শনিবারের রাত। গ্রামের মানুষেরা এতটাই তটস্থ হয়ে পড়েছিল
যে সন্ধ্যার পর বাড়ির বাইরে পা রাখার সাহস তাদের হতো না। চারিদিক শুনশান, নিস্তব্ধ, অন্ধকারময়। হিমশীতল বাতাসে ভেসে বেড়াচ্ছে অস্ফুট কিছু শব্দ, যেন হাওয়ার ধমকে ধেয়ে আসছে নির্জনতার হাতছানি। কোন এক বিরাট ঝড় আছড়ে পড়বার আগের পরিবেশ ছিল সেটি। প্রকৃতিও ছিল প্রাণহীন এবং নিশ্চুপ। আমি আর নৃপেন্দ্রচরণ ঠিক করেছিলাম সেদিন এক ঘরেই রাত কাটাবো। সমস্ত পাইক সেদিন ছুটি নিয়েছিল। গোটা বাড়িতে আমরা কেবল দুজন। তাড়াতাড়ি রাতের খাওয়া শেষ করে আমরা শোবার ঘরে চলে যাই। দুজনের কারোরই সেদিন গল্প করার মেজাজ ছিল না। ঘুম আসবে না জেনেও শুয়ে রইলাম বিছানার ওপর, আর ভয়ার্ত মনে প্রতীক্ষা করতে থাকলাম রাতের অন্তিম প্রহর সমাপ্ত হবার। গভীর নিস্তব্ধতার মাঝে আচমকাই ঘড়ির পেন্ডুলামের শব্দে রীতিমতো কেঁপে উঠি দুজনে। রাত্রি তখন 11টা বাজল। জানলার বাইরে তাকিয়ে দেখি রাস্তার গ্যাস বাতির আলোটা তখনও দপদপ করছে। তবে কি তার আসার সময় হয়ে গিয়েছে? না চাইতেও আমার ত্রস্ত মনে দোলা দিয়ে উঠল কথাটা। কিছুক্ষণ পরে একবার আলোটা নিভে গেল। অমাবস্যার রাতে চারিদিক নিকষ অন্ধকার। সেই ক্ষণে দাঁড়িয়ে স্থানটিকে মৃতপুরী ছাড়া আর কোনো নামে আখ্যা দেওয়া চলে না। খানিক মুহূর্ত পরেই শুরু হলো ঝোড়ো হাওয়া। জানলার পাল্লাগুলো হাওয়ার রোষে করাঘাত করে উৎপন্ন করতে থাকলো লোমহর্ষক শব্দের। নৃপেন্দ্রচরণ বিছানা ছেড়ে উঠে গেল পাল্লা দুটোকে বন্ধ করতে, কিন্তু জানলার কাছে যেতেই সজোরে আর্তনাদ করে উঠল সে। চমকে উঠে কপিত কণ্ঠে আমি জিজ্ঞাসা করলাম, কি হলো নৃপেন্দ্রচরণ? কোনরূপ জবাব না দিয়ে সে নীরব হয়ে এক দৃষ্টে চেয়ে রইল বাইরের দিকে। তার চোখের মণিগুলো দেখে মনে হচ্ছিল যেন সেগুলো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে আপনি। কম্পিত পদে আমি এগিয়ে গেলাম নৃপেন্দ্রচরণের কাছে, কিন্তু জানলার বাইরে চোখ পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। দেখলাম কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই মেয়েটি, যার মুখ বিকৃত, চোখের মণিগুলো রক্তাভ লাল। ক্রুদ্ধ দুচোখে এসে তাকিয়ে আছে আমাদের দিকে। চোখের পলকে এই মেয়েটি এসে দাঁড়ালো আমাদের একেবারে সামনে। তীব্র আর্তনাদের সাথে দুজনেই ছিটকে পড়লাম মেঝের ওপর। হাত পা অসাড় হয়ে আসতে লাগলো আমাদের। কোনো রকমে সেই অসারতা কাটিয়ে দ্রুত পাল্লা দুটোকে বন্ধ করে দিই, কিন্তু তাতেও আমরা বেশিক্ষণ রেহাই পেলাম না মেয়েটির কবল থেকে। কিছুক্ষণের মধ্যেই ঝড় আছড়ে পড়ল বাড়িটার ওপর। সেই সাথে জানলায় চলতে থাকলো প্রবল বেগে করাঘাত। ঘরের ভিতরে দুজন কাঁপতে থাকি ঠক ঠক করে। সেকালের মজবুত বাড়ি, পোক্ত কাঠের জানলা বোধহয় টিকে রাখতে পেরেছিল সেই অমানবিক তাণ্ডবের কাছে। এরপর মেয়েটি শুরু করলো তার সম্মোহনী মায়া, যেটাকে অনেকে বলে থাকে নিশির ডাক। তবে আমি সেই ডাক শুনতে পাইনি, কেবল নৃপেন্দ্রচরণ শুনতে পেয়েছিল। কোনো এক পরিচিত কণ্ঠের ডাকে সাড়া দিতে গিয়ে সে এগিয়ে যাচ্ছিল দরজাটা খুলতে। পথ অবরোধ করে আমি গিয়ে বাধা হয়ে দাঁড়ালাম নৃপেন্দ্রচরণের সম্মুখে। সে আমায় এক ধাক্কায় সরিয়ে দিল সেখান থেকে। নৃপেন্দ্রচরণের চলন দেখে আমার মনে হয়েছিল সে সম্মোহিত হয়ে পড়েছে মেয়েটির মায়ায়, এবং এটাও বুঝেছিলাম যে সেদিনের শিকার আমি নই, স্বয়ং নৃপেন্দ্রচরণ। পুনরায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে ঠেলে সরিয়ে দিল আমাকে।
তারপর দরজার ছিটকিনি খুলে নৃপেন্দ্রচরণ বেরিয়ে গেল ঘরের বাইরে। প্রিয় বন্ধুটাকে এভাবে হারাতে পারতাম না চোখের সামনে, তাই আমিও গেলাম তার পেছন পেছন। নৃপেন্দ্রচরণ এগিয়ে গেল সদর দরজার দিকে এবং সেটাকেও উন্মুক্ত করে দিল সে। শত চেষ্টা করেও আমি আটকাতে পারলাম না তাকে। দরজা খুলতেই আলোর প্রবাহে ঘরে ঢুকে পড়ল মেয়েটি। অদূরে দাঁড়িয়ে আমি অসহায়ের মতো চেয়ে রইলাম সেই দিকে। আমার সারা শরীর আড়ষ্ট হয়ে আসছিল, তবুও বুকে সাহস রেখে আমি চেঁচিয়ে বললাম, আমি যতক্ষণ আছি নৃপেন্দ্রচরণের কোনো অনিষ্ট তুমি করতে পারবে না। বিকট ভঙ্গিতে হিম জাগানো কণ্ঠে আমার দিকে তাকিয়ে মেয়েটি হাসতে লাগলো। মানুষকে উন্মাদ করে দেওয়ার মতো সেই বিশ্রী হাসিটি আজও আমি শুনতে পাই। তারপর সে বলল, তাই নাকি? কে বাঁচাবে কে? তুমি? তোমার মন জুড়ে শুধুই প্রতিশোধ স্পৃহা না? মানছি তোমার সাথে ঘোরতর অন্যায় হয়েছে, কিন্তু সেই অন্যায়ের আগুন তুমি নিরীহ প্রাণগুলোর ওপর কেন জ্বালাচ্ছ? এতে কি লাভ হচ্ছে তোমার? তুমি যদি এই সব কিছু ভুলতে পারতে তাহলে নয় একটা নতুন জীবন পেতে। অন্যায়? ওটা কি তুমি অন্যায় বলছো? অত্যাচার করা হয়েছিল আমাকে। তিনি আমাকে শোষণ করেছিল ওই নরখাদকটা। কোন দোষের শাস্তি আমায় পেতে হয়েছে বলতে পারো? কেউ কোনো প্রতিবাদ করেনি। সবাই আনন্দের সাথে উপভোগ করেছে জানোয়ারটার কীর্তিকলাপ। এই সমাজের সবাই মিলে ধর্ষণ করেছে আমায়। তাই আমি এদের সবাইকে নিজ নিজ পাপের শাস্তি দিতে আবার ফিরে এসেছি। কিন্তু তুমি নৃপেন্দ্রচরণকে কেন মারতে চাইছো? অপরাধ তো করেছিল ওর ঠাকুরদা, তখন ওর তো জন্মও হয়নি। হ্যাঁ, আমি জানি সেটা। আমাকে মেরে ওই জানোয়ারটা শান্তি হয়নি। তান্ত্রিকের তারাও আমার আত্মাটাকে বন্দি করে রেখেছিল এতগুলো বছর ধরে। আমার সরল নিষ্পাপ বোনটা শুধুমাত্র ওর কারণেই কুয়োতে ঝাঁপ দিয়েছিল। কিন্তু নিয়তির লিখন কেউ বদলাতে পারে না, কেউ না। কিছু বছর পর আমার বোনটা আইনি রূপে পুনর্জন্ম নিল আর পা রাখলো এই বাড়িতে। এই সুযোগেরই অপেক্ষায় আমি 65 বছর ধরে বন্দি হয়েছিলাম এই পুতুলের ভেতর। কিছু বছর পর একদিন সেটা আমার বোনের হাত ধরেই বাড়িতে আসে। তারপর মধুর আলিঙ্গনে আমি ওকে টেনে নিলাম নিজের বুকে। এখনো আমার বোন রক্ত ঝরিয়ে কাঁদতে কাঁদতে শুধু বলে চলে, এই লোকগুলোকে শাস্তি দাও দিদি, এদের শাস্তি দাও। এদের তুমি কখনোই ক্ষমা করো না, শেষ করে দাও সবাইকে। মনের অজান্তে আমার চোখের কোল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল মেঝের উপর। বোধহয় সেই মর্মান্তিক কথাগুলো শোনার ফলেই। কতটা কষ্ট ঢেলে সে ব্যক্ত করেছিল নিজের অতীতকে। মেয়েটি আবার বলে চলল, তবে আমি একে কিছুতেই ছাড়বো না। এর শরীরে জানোয়ারটার রক্ত বইছে। পূর্বের কৃতকর্মের ফল তার বর্তমানকেই ভোগ করতে হয়। একমাত্র একে শেষ করতে পারলেই মুক্তি হবে আমার। ক্ষুব্ধ দু চোখে মেয়েটি তাকিয়ে রইল নৃপেন্দ্রচরণের দিকে। তখন যেন একটু একটু করে হুঁশ ফিরছিল নৃপেন্দ্রচরণের। মৃদু কণ্ঠে সে অনর্গল বলতে লাগলো, এখান থেকে পালিয়ে যাও অর্ধেন্দু, পালিয়ে যাও ভাই, এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও।
পালিয়েছ? সেই মুহূর্তে দাঁড়িয়ে করুণ অসহায় বোধ করলাম নিজেকে। প্রিয় বন্ধুটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কিভাবে পালিয়ে যাই আমি? মুহূর্তেই আমার চোখের সামনে নেমে এলো ঘোর এক অন্ধকার। চোখ খুলে দেখতে পাই আমার পাশে লুটিয়ে পড়ে রয়েছে নৃপেন্দ্রচরণ। নাড়ি পরীক্ষা করে বুঝলাম তার দেহ প্রাণহীন। সেখান থেকে খানিকটা দূরেই চৌকাঠের এক পাশে পড়েছিল একটা রক্তমাখা পুতুল। এরপর থেকে সেই গ্রামে আর কারোর মৃত্যু হয়নি। তবে বাচ্চা মেয়েটির কান্না নাকি অনেকেই শুনতে পেতেন তখনও। এমনকি আমি আজও ঘুমের ঘোরে শুনতে পাই সেই কান্নাকে। দেখতে পাই কচি কচি হাত মেলে সে আমাকে ডাকছে, আর তার হাতে রয়েছে সেই পুতুলটা। হতভম্ব হয়ে জেগে উঠি তখন আর দু চোখ খুলে দেখি চারদিক অন্ধকার। মন অস্থির হয়ে যায় আমার। শুনতে পাই হৃদয়ের কম্পন ধ্বনি। নৃপেন্দ্রচরণের বলা শেষ কথাটি আজও আমার কানে বাজে। সে বলেছিল আমাকে সেখান থেকে পালিয়ে যেতে। শেষ মুহূর্তেও সে জীবনের তোয়াক্কা না করে আমার কথা ভেবেছিল। চোখের কোণে লেগে থাকা জলবিন্দুগুলো মুছে নিলেন অর্ধেন্দুবাবু। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এটাই ছিল আমার জীবনের সেই ভয়ানক অভিজ্ঞতা, যা মৃত্যুর আগে পর্যন্ত আমার স্মৃতিতে বিজড়িত হয়ে থাকবে মাকড়সার জালের মতো। বৃষ্টি ধরে এসেছিল অনেকক্ষণ আগেই, তবে আমরা গল্পের সাথে এতটাই নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলাম যে কেউই সেদিকে ভ্রুক্ষেপ করিনি। রাত্রি তখন প্রায় 9:15। অর্ধেন্দুবাবু আমাদের বিদায় জানিয়ে রওনা হলেন বাড়ির পথে। আমরা আরও কিছুক্ষণ সেখানে গল্পগুজব করে বাড়ি ফিরব বলে মনস্থির করলাম। মিনিট 2 পর দূর থেকে ভেসে আসে কারোর উদ্দাম আর্তনাদ। এক মুহূর্ত অপেক্ষা না করে সকলে ছুটে গেলাম সেদিকে। কিছুটা এগোতেই খানিক দূর থেকে দেখলাম কেউ রাস্তার উপর পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আর এক মনে কিসব যেন বিড়বিড় করে চলেছে। কাছে যেতেই দেখি সেটা আর কেউ না, আমাদের অর্ধেন্দুবাবু। সবাই মিলে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে অর্ধেন্দুবাবু? আপনি পড়ে গেলেন কিভাবে? কিছুই বলতে পারলেন না অর্ধেন্দুবাবু। কম্পিত তর্জনী দেখিয়ে ইশারা করলেন সামনের দিকে। সেদিকে তাকাতেই সকলের চোখ প্রায় কপালে উঠে গিয়েছিল। আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরত্বে থাকা বটগাছটির ঝুড়ির সঙ্গে ঝুলছে একটা পুতুল। তার চোখের মণিদ্বয়ের বর্ণ রক্তাভ লাল। ঝোড়ো হাওয়ার দুলন পুতুলটাকে ভাসিয়ে বেড়াচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। যেন মনে হচ্ছে এক্ষুনি জেগে উঠবে সেটা, আর নিয়ে আসবে কাল সপ্তের নিকষ অন্ধকার। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। গুড নাইট।